শেখ হাসিনার ফেরার পরিকল্পনা ঘিরে গোপন বৈঠক, গ্রেফতার ২২ নেতাকর্মী কারাগারে। এদিকে অন্তর্বর্তী সরকারের চুক্তি নীতি নিয়ে সন্দেহ ও প্রশ্ন। এবং সর্বশেষ জানাবো খুলনায় করোনায় আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শেখ হাসিনার ফেরার পরিকল্পনা ঘিরে গোপন বৈঠক, গ্রেফতার ২২ নেতাকর্মী কারাগারে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে সরকার বিরোধী গোপন বৈঠক, শেখ হাসিনার প্রত্যাবর্তন পরিকল্পনা ও রাজধানীতে প্রশিক্ষণমূলক কর্মকাণ্ড সব মিলিয়ে ফের সরব হয়ে উঠেছে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষাকারী একটি শক্তি। এই অভিযোগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টার থেকে সংঘবদ্ধভাবে পরিকল্পনার অভিযোগে অন্তত ২২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাবাহিনীর এক মেজর পদমর্যাদার কর্মকর্তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি ও ভাটারা থানা পুলিশ জানায়, ৮ই জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ একটি বৈঠক ডাকে, যেখানে ৩০০ থেকে ৪০০ লোক অংশ নেয়। অংশ নেওয়া ব্যক্তিরা শেখ হাসিনার আহ্বানে সারা দেশ থেকে ঢাকায় লোক এনে শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিরতা সৃষ্টি ও শেখ হাসিনার পুনরায় ক্ষমতাসীন হওয়া নিশ্চিত করার পরিকল্পনা করেন। বৈঠকে সরকার বিরোধী স্লোগানও দেওয়া হয় বলে পুলিশের অভিযোগ। এই ঘটনায় ১৩ জুলাই সন্ত্রাস বিরোধী আইনে ভাটারা থানায় মামলা হয়, যার তদন্ত করছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। এই পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে যুবলীগ নেতা, আওয়ামী লীগের এক নারী নেত্রী, ছাত্রলীগ কর্মী, সাবেক সরকারি কর্মকর্তা ও কনভেনশন সেন্টারটির ব্যবস্থাপকও রয়েছেন। ডিএমপির মুখপাত্র উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, ওই মামলায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা এখন কারাগারে রয়েছেন। ডিবি জানায়, গ্রেফতার ব্যক্তিরা প্রিয় স্বদেশ, F-৭১ গেরিলা, শেখ হাসিনা, বঙ্গবন্ধু প্রজন্ম সহ একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বলছে, নিষিদ্ধ সংগঠনের এই অংশ আবারও সংগঠিত হয়ে সাংগঠনিক প্রশিক্ষণ ও কৌশলগত পুনর্বিন্যাসে ব্যস্ত ছিল। সেই কাজের অন্যতম সমন্বয়কারী ছিলেন সেনাবাহিনীর মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা ও গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন। তদন্ত সংশ্লিষ্টরা জানান, এই দুইজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে কনভেনশন সেন্টারে কিভাবে সংগঠনের সদস্যদের এনে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং শেখ হাসিনাকে ঘোষণার মাধ্যমে ফেরত আনার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ডিবি বলছে, কনভেনশন সেন্টারের ব্যবস্থাপক মুজাহিদ পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা বন্ধ রেখেছিলেন। সেখানকার অনেকের বক্তব্য অনুযায়ী দিনজুড়ে সেখানে ব্যানারবিহীন এক ধরনের রাজনৈতিক রিহার্সেল চলছিল। এরই অংশ হিসেবে ঢাকার বাইরে থেকেও লোকজন আনা হয়। তদন্ত কর্মকর্তারা জানান, তাদের তথ্য প্রযুক্তির সহায়তায় এই পরিকল্পনায় জড়িত আরও ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। তারা বলছেন, এই পরিকল্পনা ছিল সুসংগঠিত ও ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য। এর মাধ্যমে রাষ্ট্রীয় শৃঙ্খলা ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারত। পুলিশ বলছে, এই ষড়যন্ত্রের পেছনে আরও প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অগ্রগতির উপর নির্ভর করে গ্রেফতার হওয়া ব্যক্তিদের রিমান্ডে এনে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে মেজর সাদিক সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তিনি বসুন্ধরার ওই কনভেনশন সেন্টারে ২য় তলা ভাড়া দিয়ে রাজনৈতিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। এমনকি এর আগে রাজধানীর আরও অন্তত ৪টি জায়গায় গোপন প্রশিক্ষণের আয়োজন করা হয়, কিন্তু সেসব জায়গায় সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের চুক্তি নীতি নিয়ে সন্দেহ ও প্রশ্ন। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চুক্তিকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তীব্র সমালোচনায় সরব হয়েছেন। চট্টগ্রাম বন্দর নিয়ে বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি, যুক্তরাষ্ট্র থেকে গম ও উড়োজাহাজ কেনার বিষয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এবং এসব চুক্তি করা সরকারের বৈধ ম্যান্ডেট রয়েছে। রাখাইনে জরুরি ত্রাণ সরবরাহের জন্য জাতিসংঘকে করিডোর দেওয়ার বিষয়টি শুরুতে সরকারের তরফ থেকে সামনে আনা হয়েছিল। তবে সমালোচনার পর এখন এই বিষয়ে আলোচনা বন্ধ রয়েছে। সরকারের বক্তব্য, জাতিসংঘের সঙ্গে করিডোর বা প্যাসেজ নিয়ে কোনো আলোচনা হয়নি এবং এই ধরনের পরিকল্পনা সরকারের বিবেচনায় নেই। অন্যদিকে 18 জুলাই থেকে মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে কার্যক্রম শুরু করায় তা এখন অনস্বীকার্য বাস্তবতা। তবে এই অফিসের স্থাপন নিয়ে শুরু থেকেই হেফাজতে ইসলাম সহ কয়েকটি ইসলামী দল তীব্র বিরোধিতা ও প্রতিবাদ করছে। একইভাবে
বাংলাদেশের কিছু বামপন্থী দলও এই উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন বিএনপি ও এনসিপিও এতে যোগ দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফিলিস্তিনের গাজার মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশ থেকে অনেক খারাপ হলেও সেখানে জাতিসংঘের কার্যক্রম লক্ষণীয় নয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই ঢাকায় মানবাধিকার কমিশনের অফিস স্থাপন ন্যায়সঙ্গত হয়নি এবং এতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর আগে প্রতি বছর প্রায় 5 লাখ টন এলএনজি আমদানির চুক্তি হওয়া ছাড়াও সয়াবিন, তুলা ও ডালের মতো পণ্যের আমদানিতেও নতুন চুক্তি হয়েছে। এছাড়া স্টার্লিং কোম্পানি বাংলাদেশে ব্যবসা শুরু করেছে। সবচেয়ে বড় বিতর্কের কারণ হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার মধ্যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করা। অন্যদিকে 29 ও 30 জুলাই মার্কিন ইউএসটিআর এর সঙ্গে আলোচনা সুবিধাজনক স্থানে না পৌঁছালে 1 আগস্ট থেকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যে অতিরিক্ত 35% শুল্ক আরোপ করা হবে। সরকারের ভেতর অদৃশ্য সরকারের অস্তিত্ব। এর আগে 23 জুলাই সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মিলিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এক গোল টেবিল বৈঠকে বলেন, আমরা যেই সরকারকে আনুষ্ঠানিকভাবে দেখি তার ভেতরেই আরেকটি সরকার কাজ করছে। তিনি জানান, রাষ্ট্রীয় সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন ও কমিটির অধিকাংশ সুপারিশ বাস্তবায়ন হয়নি, যা সরাসরি নির্বাচন ও সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়। প্রশাসনিক আদেশেই সংস্কার সম্ভব ছিল, তবুও কাজ হয়নি। দেবপ্রিয় নিজেও শ্বেতপত্র প্রণয়নে কমিটির প্রধান ছিলেন এবং 4 মাস আগে প্রতিবেদনের ফলাফল নিয়ে হতাশ প্রকাশ করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শ্বেতপত্র গ্রহণ করলেও উপদেষ্টা পরিষদের প্রাসঙ্গিক সদস্যরা তা মানেননি, যা সরকারের ভেতরে মতবিরোধের প্রমাণ দেয়। সরকারের ভেতরকার এই অদৃশ্য সরকার এর প্রভাব দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পোশাক নির্দেশনায়, যেখানে নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য শর্ট স্লিভ ও ছোট দৈর্ঘ্যের পোশাক, লেগিংস পরিহার সহ ফরমাল পোশাক পরিধানের নির্দেশ দেওয়া হয় এবং অমান্য করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনার কথা বলা হয়েছিল। গভর্নর এম আহসান মনসুরের বিদেশ সফরের সময় এই নির্দেশনা জারি হওয়ার পর তিনি ক্ষোভ প্রকাশ করে তা অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেন। অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা অদৃশ্য সরকার এর আরও এক উদাহরণ হলো পাঠ্যবই পর্যালোচনা কমিটি গঠন করলে তা বাতিল এবং আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি অপসারণের সরকারের দুর্বল অবস্থান। সংবিধানে বহুত্ববাদী রাষ্ট্র গঠনের পরিকল্পনা থাকলেও আদিবাসী ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব কম বা নেই। নারীর অধিকার নিয়ে গঠিত কমিশনের সুপারিশও কার্যকর হয়নি, বরং কিছু মহল কমিশন বাতিলের দাবি করেছে। এছাড়া 24-এর গণঅভ্যুত্থানে দিনমজুর, রিকশা চালক, ট্রাক চালক, পোশাক শ্রমিক সহ নানা স্তরের শ্রমজীবীরা সর্বাধিক অংশগ্রহণ ও প্রাণ হারিয়েছে। কিন্তু 1 বছরে শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি না পেয়ে এবং অনেক কারখানা বন্ধ হয়ে হাজার হাজার শ্রমিক বেকার হয়েছেন। নিত্যপণ্যের, বিশেষ করে চালের দাম বৃদ্ধি তাদের জীবন আরও দুর্বিষহ করেছে। বিশ্ব ব্যাংকের তথ্য মতে গত 1 বছরে 26 লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমেছে। তবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য বেতন কমিশন গঠন করা হয়েছে, যার ফলে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়লেও সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছেন। অতীতে রাজনৈতিক সরকারগুলো খুশি করতে বেতন বৃদ্ধি করলেও বর্তমান দলীয় সরকার না হয়েও একই পথ অনুসরণ করছে, যা বৈষম্য হ্রাসের লক্ষ্যে গণঅভ্যুত্থানের নীতির পরিপন্থী। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের ভেতরের মতবিরোধ ও অদৃশ্য সরকারের কারণে সংস্কার ও কর্মসূচি কার্যকর হচ্ছে না, যা দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের আস্থায় প্রভাব ফেলছে। রাজনৈতিক অস্থিরতা, দুর্ঘটনা ও নির্বাচনের প্রতীক্ষা। ঘটনা ও দুর্ঘটনার ঘটনা ঘটায় নতুন প্রশ্ন উঠছে, এসব কি কোনো মহলের স্বার্থসিদ্ধির কৌশল? গোপালগঞ্জে সহিংসতার পরপরই ঘটে মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডি। এই মর্মান্তিক ঘটনায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভে ফ্যাসিবাদী চক্রের ইন্ধনের অভিযোগ তুলেছে বিভিন্ন মহল। রাজনৈতিক নেতাদের বক্তব্যে উঠে এসেছে, বিক্ষোভে পরাজিত আওয়ামী লীগপন্থীরা অনুপ্রবেশ করেছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসেছে। গত মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4টি দলের সঙ্গে আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন। পরপর কয়েকদিন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে একই আহ্বান জানানো হয়। রাজনৈতিক দলগুলো সরকারের পাশে থাকার অঙ্গীকার জানালেও ভোট ছাড়া স্থায়ী সমাধান হবে না বলে মত বিশ্লেষকেরা মনে করছেন, আওয়ামী লীগ মাঠে সক্রিয় হয়ে গেছে, ফলে জুলাই শক্তিকে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে তুললেও গোপন ষড়যন্ত্র ও সহিংসতা আশঙ্কা থেকে যাচ্ছে। গোপালগঞ্জ ইস্যুতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে সালিশ কেন্দ্র। এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে সংকট নিরসন ও অনিশ্চয়তা ঘোচাতে সরকার আসলে নির্বাচনের দিকে কতটা এগোচ্ছে। রাজনৈতিক নেতৃত্ব মনে করে নির্বাচনী সংকটের একমাত্র পথ
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায়ই বড় কোনো ঘটনায় রাজনৈতিক নেতাদের ডেকে ঐকমত্য চান, কিন্তু সেই আহ্বানের বাইরে গিয়ে নির্বাচনের রূপরেখা নেই বলে অভিযোগ করছেন তারা। রাজনৈতিক দলগুলোর অভিযোগ, নির্বাচনের দাবি শর্ত অন্তর্বর্তী সরকার তাতে সাড়া দিচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সরকারের অভিজ্ঞতা ও দক্ষতা ছাড়া এই অনিশ্চয়তা দূর হবে না। সরকার পরিচালনায় দায়িত্বপ্রাপ্তদের অদক্ষতা, অনভিজ্ঞতা নিয়ে সমালোচনা বেড়েছে সুশীল সমাজ ও গণমাধ্যমেও। তবে এর মধ্যেই সরকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে। 13 জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের পরে বলা হয়েছিল, সংস্কারের কাজ শেষ হলে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। নির্বাচন কমিশনও জানিয়েছে, চ্যালেঞ্জ সত্ত্বেও প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে সরকারের পদক্ষেপের ঘাটতি দেখছেন রাজনীতিবিদ সহ বিশ্লেষকরা। এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বাংলা নিউজকে বলেন, নির্বাচন হবে কিনা এটা ডক্টর ইউনূস এবং আল্লাহ ছাড়া কেউ জানেন বলে আমার মনে হয় না। নির্বাচন হতে গেলে যে লক্ষণগুলো স্পষ্ট হওয়া দরকার এর কোনোটাই হয়নি। এতদিন উনি ছোট সংস্কার, বড় সংস্কারের কথা বলেছেন। আজকে একটা নতুন শব্দ শুনলাম, উনি বলেছেন গভীর সংস্কার। এরপরে উনি আর কোন সংস্কারের কথা বলবেন এটা ওনার বিষয়, এটা আল্লাহ মালিক জানেন। নির্বাচন না হলে কি কি হতে পারে সেটা আমরা গত 11 মাসে দেখেছি। 1 তারিখে যদি শুল্ক না কমায় অথবা কমালো, তারপরও এতগুলো বোয়িং বিমান কেনা, এত বেশি দাম দিয়ে গম সয়াবিন কেনা, এগুলো সব দিয়েও যদি আমি চীন, ভারত, ভিয়েতনাম বা কম্বোডিয়ার সঙ্গে রেশিওতে টিকলাম না, তাহলে কি লাভ হবে? অনেক গভর্নমেন্ট ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। এই সমস্যাগুলো আরও বাড়বে। তিনি আরও বলেন, একটা দলকে এই সরকার একদম স্পষ্টভাবে ওপেন সহায়তা দিচ্ছে। তার মানে দুইটা সরকারি দল, বাকিগুলো বিরোধী দল। সরকারি দলের চেয়ে বিরোধী দল যখন মাঠে পাওয়ারফুল হয়, সেটার ভয়ঙ্কর চিত্রটা আমরা এখনো দেখিনি। ইলেকশন হলে হয়তো দেখতে পারবো। এরকম হলে নির্বাচনে কেউ যাবে কিনা আমার সন্দেহ। দেখা গেল বিএনপি উইথড্র করে বলছে, না, আমরা এই সরকারের আন্ডারে নির্বাচনে যাব না, কেয়ারটেকার সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে। 1/11 সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছিল বলে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কুশীলবদের একটা এক্সিট রুট দিয়েছিল। এখন কি এক্সিট রুট দেবে? ওনারা তো নির্বাচনই দিচ্ছেন না। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল, তাদের জোর করে ফেব্রুয়ারিতে রাজি করানো হলো। আমি মনে করি এই অবস্থায় ফেব্রুয়ারিতেও নির্বাচন হবে না। গত 11 মাসে আইনশৃঙ্খলা যে পরিস্থিতি, তাতে সারা দেশের ভোটকেন্দ্র তো দূরে থাক, একটা ভোটকেন্দ্র এই সরকারের নিয়ন্ত্রণ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।